নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন এবং কমেন্ট করছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। কেউ কেউ হয়তো একটু রাগ করছেন, মাঝে মাঝে বলছেন অনেক কথা, কিন্তু একজন যেমন বলেছেন বেশ কিছু কথা যে হয়তো তার পছন্দ হয়নি, কিন্তু তিনি যে কমেন্ট করেছেন আমি খুব খুশি তার জন্য। যারা খুব খুশি হয়ে লিখছেন বা আমাকে বলছেন যে খুব ভালো কথা বলছি বা কিছু এমন বলছি তাদের ভালো লাগছে, তাদের ক্ষেত্রে তো আমি আর কি বলবো, অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি। আহ, একটা অনুরোধ আপনাদের কাছে আবার একটা করি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর নোটিফিকেশন আইকনটাকে অন করে রাখবেন। এই যে নির্বাচন হচ্ছে, এই যে এসআইআর হচ্ছে, আমরা জানি তাতে কি কি হলো শুনুন। সুবে বাংলার যে নবাবরা ছিলেন সেই নবাবদের বংশধররাও এখন আর এই বাংলার ভোটার থাকছেন না। নবাবদের বংশধরেরা যারা যুগ যুগ ধরে এখানে পড়ে আছেন তারাও আর নন। এক সময় এই মুর্শিদাবাদে নবাবের দরবারে গিয়ে আবেদন করলে জমি জিদের মিলতো, থাকার জায়গা মিলতো। আর এখন নবাবের বংশধরদের ভারতের ভোটার তালিকা থেকে ব্রাত্য করে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে সৈয়দ মোহাম্মদ রেজা আলী মির্জা সেই বংশে, মির্জাফরের বংশে। বলবেন মির্জাফর, কিন্তু মির্জাফর তো নবাব ছিলেন, অস্বীকার করা যাবে না। তারই পঞ্চদশতম পুরুষ। তো তিনি কি করেছিলেন, তার দোষটা তো তাকে দেওয়া যায় না, তার তো বয়স হয়ে গিয়েছে। কিন্তু শুধু তার নিজেকে নিয়ে তো চিন্তা নয়, তিনি তো বাদ গেছেন, ঠিক আছে, তার আত্মীয় স্বজন মিলে অন্তত 100 জনের নাম গায়েব, এই তালিকা থেকে সম্পূর্ণ বাতিল হয়ে গিয়েছে। লালবাগ শহরের মোহাম্মদ রেজা আলী মির্জার ছেলে, মানে তার ছেলে ফাহিম, মুর্শিদাবাদ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তাকে স্বজনত্রে বাদ দেওয়া হয়েছে এই তালিকা থেকে। কিন্তু মাহিম কি একা বাদ গিয়েছেন? মোটেও না। তার বুথের 450 জনের মধ্যে বাদ পড়েছেন 286 জন, বাকি রইল কতজন? বুঝতেই পারছেন। তো দেখা যাক মোহাম্মদ রেজা আলী মির্জার নামটা বাদ পড়লো কেন। কারণ তার নামের আগে ওই ভোটার তালিকায় সৈয়দ কথাটা বাদ চলে গিয়েছিল, অতএব তিনি আর তিনি নন। সুতরাং তার অস্তিত্বই আর স্বীকার করলো না নিবিড় সংশোধন তালিকা। যেমন ফাহিমের ক্ষেত্রে বাদ চলে গেল কেন? কারণ তার নামের আগে মোহাম্মদ বাদ চলে গিয়েছিল, অর্থাৎ তিনিও বাদ। এই যে অবস্থা, তা কিন্তু ঘটেছে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের ক্ষেত্রে। তবে একমাত্র কিঞ্চিত আলো দেখা গিয়েছে বুধবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর। এদিনের শুনানিতে এই যে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এবং মানে অন্যান্যরা যে আশ্বাসবাণী দিয়েছেন, তাতে খানিকটা অনেকেই মনে করছে স্বস্তি মিলেছে। প্রধান বিচারপতি তো ছিলেনই, তার সঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচিও কিছু কিছু কথা বলেছেন। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট। তারা বলেছেন 7ই এপ্রিলের মধ্যে কি সমস্ত আপত্তির নিষ্পত্তি হয়ে যাবে, এমনই একটা প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে। আর বিচারপতি জয়মাল্য বাগচি উল্লেখযোগ্যভাবে একটা কথা বলেছেন, কেউ যদি এই নির্বাচনে ভোট দিতে নাও পারেন, তার মানে এটা নয় যে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে। ভোটাধিকার অটুট থাকবে। তবে ওই যে ট্রাইব্যুনাল, সেখানে যেতে হবে। প্রধান বিচারপতির বেঞ্চ কথাও জানিয়েছে, যে নথিগুলো আগে বিচার বিভাগীয় আধিকারিকদের সামনে পেশ করা হয়নি, সেই নথি কিন্তু যেন কেউ গ্রহণ না করে। যথাযথভাবে সমস্ত নথির সত্যতা যাচাই না করে কোনো নতুন নথি গ্রহণ করা যাবে না। ঠিক আছে, বোঝা গেল। এই পর্যবেক্ষণের পরে যে সাময়িক সন্তুষ্টি মিলছে, যেটা মুখ্যমন্ত্রীও বলছেন, তাতে কি সাধারণ মানুষের মনের মধ্যে যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে তার নিরসন হবে? না, তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়ে যাচ্ছে। কারণ সমগ্র প্রক্রিয়াটি এটা প্রমাণ করে দিয়েছে যে এই নিবিড় সংশোধন আসলে একটা ক্ষমতার লড়াইয়ের ক্ষেত্র তৈরি করে দিয়েছে, কুরুক্ষেত্র তৈরি করে দিয়েছে। একদিকে বিজেপি চাইছে এই রাজ্য দখল করতে হবে যেমন করে হোক, তার জন্য তারা মারি ওরি পারি যে কৌশলে নীতি নিয়েছে। অন্যদিকে তৃণমূল নেত্রীও তো ছাড়বার পাত্রী নন, তিনিও সেপাই শান্তি লোক লস্কর সমেত লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন। এই যে ভোটার তালিকা থেকে বহু মানুষ বাদ পড়ে গেলেন, তাতে কি বঙ্গ রাজনীতিতে বিজেপি লাভ হলো? লাভ হতো,
হ্যাঁ হতো, যদি সুচারুভাবে শুধুমাত্র মুসলমান ভোটারদের নাম বাদ দেওয়া যেত। কিন্তু প্রযুক্তি নাকি বিজেপির মন্দ কপাল, যাই হোক, তার জন্য সেটা হয়নি। আর তার জন্য অজস্র হিন্দু ভোটারের নাম বাদ পড়ে গিয়েছে তালিকা থেকে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলছেন সকলেই জানেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও বলেছেন, বেছে বেছে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া হবে। কাজেই নবাবের বংশধরেরা বাদ গেলেন কিনা তা নিয়ে তাদের খুব একটা চিন্তা নেই। তবে শীর্ষ আদালত বুধবার যা জানালো তাতে মনে হয় এবার এই সামান্য তথ্যগত বিভ্রান্তির কারণে যেসব মুসলমানের নাম বাদ পড়েছে তারা হয়তো তালিকায় ফের ঢুকে পড়বেন। সমস্যা কোথায় হবে? সমস্যা হবে মূলত হিন্দু ভোটারদের। কেন? হ্যাঁ, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত প্রান্তিক, দরিদ্র, অশিক্ষিত মানুষের হাতে প্রয়োজনীয় কাগজ নেই, জন্ম শংসাপত্র নেই, অ্যাডমিট কার্ড নেই, কি করবেন তারা? পূর্বপুরুষের নথি নেই, কিন্তু তারা তো এই দেশের মানুষ, তারা তো এই দেশের নাগরিক, তারা তো এই দেশে ভোট দিয়ে আসছেন দিনের পর দিন, এই দেশের রেশন কার্ড হোল্ডার, গ্যাস পাচ্ছেন, কিন্তু তবুও নাগরিক নন। কি করবেন তারা? এই উত্তরটা কে দেবে? তার উত্তর কিন্তু এখনো অজানা। আর এই যে মানুষগুলো যাদের কথা বলছি, তাদের মনের মধ্যে যে ক্ষোভ এবং ভয়ের সঞ্চার হয়েছে তা প্রশমিত করার জন্য কিন্তু এবারে বহু কাঠখড় পোড়াতে হবে বিজেপিকে। যেমন ধরুন, ব্যারাকপুর বিধানসভায় কৌস্তুভ চট্টোপাধ্যায়কে কি করতে হয়েছে, এটা অনেকেই দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ভিডিও ক্লিপিং। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আমিও সেটা পেয়েছি। একবার শুনুন, একবার শুনে নিন। বিশেষ করে অনেক বহু জায়গাতে একদম টার্গেট করে কিছু কিছু জায়গাতে দুটো একটা করে হিন্দু মানুষজনদের ভোট কাটা হচ্ছে, ইচ্ছা করে এই বদমাইশিগুলো করে যত অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ লাগে। এবং এইটা তো উদ্দেশ্যটা কিন্তু এসআইআর এর কোনো হিন্দু মানুষজন যারা মানে অরিজিনাল বসবাসকারী তাদের নাম বাদ দেওয়ার নয়, মৃত ভোটার যারা এই রাজ্যে থাকে না, ভোটার আর যারা অনুপ্রবেশকারী, এই ছাড়া কিন্তু কাউকে বাদ দেওয়ার উদ্দেশ্য না। ইচ্ছা করে এরা বেছে বেছে বদমাইশি। আমরা এসব জানি না। আপনি ভোটার হবেন, আপনি ফর্ম 6টা ফিল আপ করুন। আমার মেয়েটা ওটাই বললাম, ফর্ম। অনেকেই হয়তো এই ভিডিও ক্লিপিং দেখেছেন, আমার তা নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু আমার দুটো প্রশ্ন আছে এই ভিডিওটা নিয়ে। প্রথমত, এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কৌস্তব বলছেন বেশ কিছু হিন্দু ভোটারদের নাম বাদ দিয়েছে শাসক দল, তৃণমূল। তিনি একথা বলতে পারেন, নিশ্চয়ই বলতে পারেন। বিরোধী পক্ষ হিসেবে তৃণমূলকে তিনি দোষী করতে পারেন, কিন্তু তার এই কথাটা কি ভোটাররা মেনে নিচ্ছেন? এই ভিডিওতে দেখলাম মেনে নিচ্ছেন না। তাহলে বিজেপির হাতে থেকে গেল কি? এটা দ্বিতীয় প্রশ্ন। থেকে গেল পেন্সিল, অর্থাৎ ঘুষপেটিয়া তত্ত্ব, যে কথা বলে যাচ্ছেন অমিত শাহ। ভারত থেকে এই এনডিএ সরকারের আমলে, যা মূলত বিজেপির সরকার, কতজন ঘুষপেটিয়াকে আজ পর্যন্ত তাড়িয়েছেন তারা? আগের মনমোহন সরকারের চেয়েও অনেক 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 কম। হাস্যকর বললেও কম হয়। দেখুন আপনারা, যে তালিকা দিলাম, দেখলেই বুঝতে পারবেন। তাও চলছে ঘুষপেটিয়া তত্ত্ব। সমস্যা হলো এই অনুপ্রবেশকারী তত্ত্ব খাটবে কতদিন? একটা উদাহরণ দিই। আসামে নির্বাচন হচ্ছে দিন কয়েক পরে, সেখানেও একটাই এজেন্ডা, অনুপ্রবেশকারী খেদাও নীতি। হিমন্ত বিশ্ব শর্মা সরকারের, আমরা জানি, মিয়া তাড়াবেন উনি, বুলডোজার দিয়ে বাড়ি ঘর ভেঙে দেবেন, সমস্ত জমি নাকি যা আছে তাদের সব কেড়ে নেওয়া হবে, হয়েওছে। এখন সেখানে গিয়েও অমিত শাহ বলে এসেছেন কোনো অনুপ্রবেশকারীকে থাকতে দেওয়া হবে না। আচ্ছা, এখনো এই কথাটা বলছেন কি করে? সেখানে তো ডাবল ইঞ্জিনের সরকার চলছে। এতদিন সরকার চালানোর পর সেখানে কতজন অনুপ্রবেশকারীকে তাড়িয়েছে হিমন্ত সরকার? এই তথ্য কে দেবে? এই তথ্য জানতে এই বছরের জানুয়ারি মাসে আরটিআই হয়েছিল, রাইট টু ইনফরমেশন। তার জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কি উত্তর দিয়েছে জানেন? উত্তর দিয়েছে তাদের কাছে বিভিন্ন রাজ্যের অনুপ্রবেশকারীদের নিয়ে কোনো কেন্দ্রীয় স্তরে তথ্য নেই নেই। আর সেই তথ্য আছে নাকি অসম সরকারের কাছে, মানে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কাছে। এবারে তারপরে কি হলো? 23শে ফেব্রুয়ারি অসম সরকারের কাছে আরটিআই করে এই তথ্যটাই জানতে চেয়েছিলেন কানাইয়া কুমার।
তিনি একজন অ্যাক্টিভিস্ট, আরটিআই অ্যাক্টিভিস্ট। তাকে বলা হলো অসম পুলিশ বর্ডার অর্গানাইজেশন সেই তথ্য দিতে পারে না। তা নাকি আইনেই আছে, তাদের একটা নতুন আইন করেছে, সেই তথ্য তারা দেবে না। কিন্তু মুশকিল হলো আরো একটা আইন কিন্তু আছে বড় রকম। তাতে হচ্ছে সেই আইন বলে কিন্তু কোনো জায়গায় যদি মানবাধিকার লঙ্ঘন হয় ভারতবর্ষে, তাহলে সেটা জানাতেই হবে যে কেন হচ্ছে, তাহলে তো তথ্য দরকার। বলে কি হবে, হুজুর মা বাপ, সরকার যা বলবেন তাই আমার মানতে হবে, অতএব দেবো না। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, সমস্ত বিষয়টাই কেমন ধোঁয়াশায় ঢাকা। এই ধোঁয়াশা ভেদ করে এই রাজ্যে কোন সরকার গঠিত হয় তা জানতে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু তার চেয়েও বড় ধোঁয়াশা হলো ট্রাইব্যুনাল। প্রাক্তন বিচারপতিরা এখানে আছেন, এমনকি প্রাক্তন প্রধান বিচারপতিও এখানে আছেন এই ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনাল কমিশনের কাছে জানতে চেয়েছে পরিকাঠামো কি আছে, এসওপি কোথায়। কোন ভোটার যদি অভিযোগ করেন যে বিএলও নথি গ্রহণ করেননি কিংবা সেই নথি হারিয়ে গিয়েছিল মাঝপথে, তাহলে কি হবে। প্রত্যেক ভোটারের বলার সুযোগ দেওয়া দরকার বলে উল্লেখ করেছেন ট্রাইব্যুনালের সদস্যরা। কিন্তু এসব প্রশ্নের সদুত্তর পাননি তারা। অতএব কি হবে, কবে বসবে ট্রাইব্যুনাল জানা নেই। কমিশন এভাবে কোনো প্রশ্নের উত্তর দিতে না পারলে ট্রাইব্যুনালের কাজই করা যাবে না, এটা সাফ জানিয়ে দিয়েছেন এক অবসরপ্রাপ্ত বিচারপতি। তাহলে একটা জিনিস বুঝতে পারা যাচ্ছে যে সবকিছু ঘেঁটে দিয়েছে নির্বাচন কমিশন। এই যে ঘেঁটে দিয়েছে, তারপরে কি হবে। ঘেঁটে তো দেওয়া যায়, তারপর তার মধ্যেই আমাদের গণতন্ত্র ফিরে আসবে, এটা আমরা ভাবছি। ভেবেই যাই, দেখা যাক গণতন্ত্র কত দূর সফল হয়। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। কিন্তু ওই যে বললাম, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। নমস্কার।